সো গত ক্লাসে আমরা মেনলি অ্যালগোরিদম কি, সুডোকোড কি, ফ্লোচার্ট থেকে কিভাবে সুডোকোড লেখা যায়, তারপরে অ্যালগোরিদম একটা পার্টিকুলার অ্যালগোরিদম বা সুডোকোড দেখে কিভাবে তার টাইম কমপ্লেক্সিটি বের করা যেতে পারে, গুড অ্যালগোরিদম কোনগুলো, তারপরে বেস্ট কেস, ওর্স্ট কেস, এভারেজ কেস, এই সব জিনিস সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে অলরেডি কথা বলেছি সবাই। যারা ক্লাসটা মিস করেছেন, ভিডিও লেকচারের লিঙ্কটা আমি আমার এসআরও সেশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারবেন। সো ওখান থেকে আমরা রানিং টাইম, তারপরে এই যে রানিং টাইমের ফাংশনগুলো গ্রাফে করলে কার কে কিরকম দেখতে হয় এবং কোনটা কার চেয়ে বেশি বড়, লগ এর ভ্যালু হচ্ছে সবচেয়ে ছোট রুট এর চেয়ে। লগ এর ভ্যালু যদি একটা পার্টিকুলার অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি লগ এন আসে, রুট এবং আরেকটা সেম অ্যালগোরিদমের অন্য পথ সেম প্রবলেম সলভ করার জন্য অন্য কোড করে যদি সেই টাইম কমপ্লেক্সিটি রুট এন আসে, আমি লগ এনকে সাপোর্ট করব, বিকজ লগ এনের টাইম কমপ্লেক্সিটিটা রুট এনের থেকে ছোট। গ্রাফে আঁকলেই দেখা যাচ্ছে যে লগ এন নিচে থাকতেছে, রুট এন উপরে থাকতেছে। তো এই জিনিসগুলো নিয়ে গত ক্লাসে আমরা অলরেডি ডিসকাশন সেশন করেছিলাম। আজকে আমরা যেটা স্টার্ট করব, এই যে ওর্স কেস, বেস কেস সব করেছিলাম, আজকে হচ্ছে অ্যানালাইসিস করব আমরা অ্যাসিম্পটোটিক নোটেশনসগুলো। তো ওখানেও আমাদের আসলে বেস্ট কেস, এভারেজ কেস অ্যান্ড ওর্স্ট কেস নিয়ে কথা আসে। তো আমাদের নর্মালি আমরা যখন একটা অ্যালগোরিদম বা একটা প্রোগ্রাম লিখি, আমাদের মেইন কনসার্ন থাকে যে ওর্স্ট কেসে এই প্রোগ্রামটার কিরকম ঘটনা ঘটতে পারে। জাস্ট লাইক আমি নর্মাল সিম্পল যদি একটা প্রোগ্রামের কথা চিন্তা করি, যে একটা ফর লুপ আছে যেটা i ইকুয়াল 0 থেকে n পর্যন্ত যাবে এবং প্রত্যেকবার i প্রিন্ট করবে। সো এখন n এর ভ্যালু কিন্তু আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। তো n এর ভ্যালু ইউজার আমাকে যদি 1 দেয়, তাহলে আমার এই লুপটা ঘুরবে শুধুমাত্র 2 বার, 0 এবং 1। আর n এর ভ্যালু যদি ইউজার আমাকে 10⁶ দেয়, তাহলে এই লুপটা ঘুরবে 1 থেকে 10⁶ বার। আর n এর ভ্যালু যদি আমার ইউজার 10⁻18 দেয়, আমার এই লুপটা ঘুরবেই না, আমাকে সে ডিরেক্টলি টাইম লিমিট এক্সিট দিয়ে দিবে। টিএলই বলে এটাকে, টাইম লিমিট এক্সিট দিয়ে দিবে। একটা লুপ হাইয়েস্ট 10⁻7 পর্যন্ত ঘুরতে পারে। এর বেশি যদি আমি লুপ ঘোরাতে যাই, আপনি দেখবেন লুপ ইনফিনিট লুপে পড়ে যাবে, টাইম লিমিট এক্সিট দিয়ে দিবে। যে কোনো আইডিতে ট্রাই করে দেখতে পারেন। তো আমার যেটা ফোকাস হবে সেটা হচ্ছে এই এন এর ওর্স্ট ভ্যালুটা নিয়ে চিন্তা করা। জাস্ট লাইক আমাকে যদি বলে এই ফর লুপটার জন্য টাইম কমপ্লেক্সিটি কত, আমি অবশ্যই বলবো বিগ অফ এন। ওর্স্ট কেসে এটা 1ও হইতে পারতো, 2ও হইতে পারতো, 3ও হইতে পারতো, কিন্তু বিগ অফ এন কেন বলতেছি, বিকজ এন এর ভ্যালুটা 10⁻7ও হতে পারে। সো আমি যদি 10⁻7 এর জন্য প্রস্তুত থাকি, সেক্ষেত্রে আমার 1, 2, 3 তো ইজিলি পাস হয়ে যাবে, তাই না? সো আমাদের মেইন ফোকাস থাকবে একটা পার্টিকুলার প্রোগ্রামের ওর্স্ট কেস সিনারিও নিয়ে চিন্তা করা। খুব কম সময়েই আমরা এভারেজ কেস নিয়ে চিন্তা করি। কিছু অ্যালগোরিদম আছে আমরা শিখবো, জাস্ট লাইক কুইক সর্ট, সেক্ষেত্রে আমরা এভারেজ কেসটা নিয়ে বেশি চিন্তা করি ওর্স্ট কেসের চেয়ে। বাট অন্যান্য মোস্ট অফ দ্য অ্যালগোরিদমসের ক্ষেত্রেই আমরা কিন্তু অলওয়েজ ওর্স্ট কেস নিয়ে কনসার্ন, বিকজ এটা কম্পিউট করা সহজ। আমি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে দিতে পারবো ওর্স্ট কেসের ক্ষেত্রে, কিন্তু এভারেজ কেস বা বেস্ট কেসের ক্ষেত্রে আমার কিন্তু একটা এক্স্যাক্ট ভ্যালু দরকার। তো এই জন্য বলছে যে ওর্স্ট কেসের মেইন রিজন হচ্ছে একটা ইজিয়ার টু কম্পিউট অ্যান্ড ইউজুয়ালি ক্লোজ টু দ্য অ্যাকচুয়াল রানিং টাইম। তো এটার স্ট্র্যাটেজিটা কি হতে পারে? ফাইন্ড এ ফাংশন দ্যাট ফর লার্জ এন ইজ অ্যান আপার বাউন্ড টু দ্য অ্যাকচুয়াল ফাংশন। আমার অ্যাকচুয়াল ফাংশন যদি 3n প্লাস 5 এরকম কিছু একটা হয়, এটা ধরেন আমার অ্যাকচুয়াল ফাংশন, আমি ওর্স্ট কেসে বলতে পারি এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n। কেন n বলতে পারছি? আমি জাস্ট কি করব, এই অ্যাকচুয়াল ফাংশনের খুব কাছের একটা ভ্যালু বলে দিতে পারলেই হবে। এইটাই হচ্ছে এই কনসেপ্ট থেকে আসলে অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসের ব্যাপারটা আসে। তখন আমরা এই যে আপার বাউন্ড, অ্যাকচুয়াল ফাংশন অ্যান্ড লোয়ার বাউন্ড, এইসব অ্যানালাইসিস আসলে দেখতে পারি। একটু নিচের দিকে গেলেই দেখতে পারবো যে এই যে an exact computation of worst case running time can be difficult। যেমন ধরেন আপনার প্রোগ্রামটা এত বেশি কমপ্লেক্স যে এটার ফাংশন ধরেন এরকম একটা আসছে যে 4n² - 3n log n প্লাস 17.5n মাইনাস 43n⁻²/3 প্লাস 75। এত বড় একটা ফাংশন আসতেই পারে আপনার প্রোগ্রামের, যদি
অনেক কমপ্লেক্স প্রোগ্রাম হয়। সেক্ষেত্রে আমি এত বড় ফাংশন যদি কম্পিউট করতে যাই, আমার সময় কিন্তু অনেক বেশি নষ্ট হয়ে যাবে। আমার মেইন ফোকাস তো প্রোগ্রামটা এফিসিয়েন্টলি সলভ করা। তো আমি যেটা করব, এটার খুব মানে কাছাকাছি কোনো ভ্যালু নিয়ে কাজ করার চেষ্টা করব। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি n স্কোয়ার, তারপর n log n, n টু দি পাওয়ার 2/3 এবং কনস্ট্যান্ট, এই কয়েকটা টার্মস আছে। এর মধ্যে আমি হাইয়েস্ট টার্মটাকে নেওয়ার চেষ্টা করব। তো n log n এবং n স্কোয়ার n, এটা যদি আমি গ্রাফ আঁকি, দেখা যাবে nটা এই দিক দিয়ে যাবে, n log n এরকম যাবে এবং n স্কোয়ারটা উপর দিক দিয়ে যাবে। যেহেতু এটা উপর দিক দিয়ে যাচ্ছে, দুইটাকেই কভার করে ফেলতেছে, এটাকে বলবো আমি আপার বাউন্ড। সো আমি মেনলি কি করব, এই ফাংশনটার আপার বাউন্ডটা বলে দিব। সো এই ক্ষেত্রে আপার বাউন্ডটা হচ্ছে আমার n স্কোয়ার। তো আমি সরাসরি বলবো আমার এই ফাংশনটার মানে টাইম কমপ্লেক্সিটি যেটি হচ্ছে n স্কোয়ার। এত বড় ফাংশন কম্পিউট না করে আমি সরাসরি n স্কোয়ার দেখাই দেবো। এই জন্যই আমার অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসটা জানতে হবে। সো এটা করার জন্য আমি এখন প্রসিডিওরগুলো দেখব। তো এখানে বলছে যে আমি 3 ভাগে ভাগ করতে পারি, বিগ ও, বিগ থিটা এবং বিগ ওমেগা। সো বিগ ওটা অ্যাকচুয়ালি কি, বিগ ও হচ্ছে আপার বাউন্ড, বিগ থিটা হচ্ছে টাইট বাউন্ড, অ্যান্ড আপনার ওমেগা হচ্ছে লোয়ার বাউন্ড। সো আপার বাউন্ড, টাইট বাউন্ড, লোয়ার বাউন্ডটা অ্যাকচুয়ালি কি, আমি যদি একটা গ্রাফ আর্ট করি এবং ধরেন এটা হচ্ছে আমার মেইন ফাংশন, আমার প্রোগ্রামটার যেই ইকুয়েশনটা আমি পাই, মানে আমার প্রোগ্রামটার টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে যে ইকুয়েশনটা পাই, সেটাকে যদি আমি গ্রাফে ভিজুয়ালাইজ করতে চাই, আমার গ্রাফটা দেখতে ধরেন এরকম হয়। তো এর উপর দিয়ে যদি একটা ফাংশন আমি খুঁজে বের করতে পারি এবং এর নিচ দিয়ে যদি একটা ফাংশন আমি খুঁজে বের করতে পারি, এইটাকে বলা হয় হচ্ছে আপার বাউন্ড, এইটাকে বলা হয় লোয়ার বাউন্ড। এবং ধরেন আমি ফাংশনটার এক্স্যাক্ট ফাংশন না পেলেও ধরেন একদম কাছাকাছি আমি একটা ফাংশন বের করছি, এইটাকে বলা হয় হচ্ছে টাইট বাউন্ড, যেটা বলা হয় আমার থিটা দিয়ে প্রকাশ করা হয়। সো এই তিনটা জিনিসই কিন্তু আমি বের করি ওর্স্ট কেসের জন্য। ওর্স্ট কেস কমপ্লেক্সিটির আমি আপার বাউন্ড, টাইট বাউন্ড, লোয়ার বাউন্ড বের করতে পারি। তো বের করার একটা রুল আছে। প্রথমে আমরা আপার বাউন্ড কিভাবে বের করব সেটা সম্পর্কে জানবো। তো এখানে একটা জিনিস লেখা আছে যে এফ এন ইকুয়াল টু বিগ অফ জি এন দেয়ার এক্সিস্ট পজিটিভ কনস্ট্যান্ট সি অ্যান্ড এন নট সাচ দ্যাট। খুব সুন্দর না, একদম ইজি। বুঝতে পারছেন না কি বলছে? হ্যালো, কে বুঝতে পারছে এখানে কি বলা হয়েছে? কিছুই বুঝি নাই মিস। এত ইজি, এত ইজি সেন্টেন্স কেন বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, দেখি আমি বুঝাতে পারি কিনা। তো এখানে মেইনলি বলছে যে একটা ফাংশন যদি এফ এন হয়, এর আপার বাউন্ড মানে জিএন কে আপার বাউন্ড বলা হবে। ধরেন ফাংশন এফ এন হচ্ছে n+1 আছে, আর জিএনটা হচ্ছে ধরেন n+2। তো বলছে যে n+1 এর আপার ফাংশন n+2 তখনই হবে যদি এই ফাংশনটা লেস দেন ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট জি অফ এন হয়। এই এফ অফ এন মানে হচ্ছে n+n লেস দেন ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট n+2 হয়, এবং অবশ্যই এটা 0 থেকে বড় হয়। তো যদি এরকম ভাবে আমি এটাকে প্রকাশ করতে পারি, n+1 এবং n+2 এই দুইটা ফাংশন কিভাবে যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ, এই n+2 হচ্ছে n+1 এর আপার বাউন্ড। সেক্ষেত্রে আরেকটা n নট থাকবে, যার ভ্যালুটা অলওয়েজ হবে হচ্ছে n এর থেকে ছোট অথবা সমান। সো ভিজুয়ালাইজটা আগে করি, তারপরে আমি হচ্ছে এই যে এখানকার এই জায়গায় আসব। আমি যদি নিচের দিকে একটু যাই, এখানে একটা গ্রাফ আছে দেখেন। তো ধরেন এইটা হচ্ছে এই ফাংশনটা, এই ফাংশনটা মানে যেটা দেয়া আছে আমি এটার উপরে ওভাররাইট করলাম। এই ফাংশনটা হচ্ছে আমার এফ অফ এন, এবং আমাকে জি অফ এনটা দিয়ে দিছে। তো জি অফ এন এর সাথে আমি একটা কনস্ট্যান্ট গুণ করে যদি গ্রাফটা আঁকি, ধরেন এই গ্রাফটা দেখতে এরকম হয়, এই যে এরকম দেখতে হচ্ছে। সো আরে
সো গ্রাফটা যদি এরকম দেখতে হয়, এখন আমার দেখতে হবে পার্টিকুলার কোনো একটা পয়েন্টের জন্য যাতে সি ইন্টু জি অফ এন এর ভ্যালুটা এফ অফ এন এর ভ্যালুর থেকে বেশি হয়। তো দেখি তো এই পয়েন্টে যদি আমি দেখি, এটা ধরেন হচ্ছে আপনার এন, আর এইদিকে হচ্ছে আপনার মেইনলি ফাংশনগুলা, ঠিক আছে, ফাংশন অফ এফ এন অ্যান্ড জি এন এইদিকে আছে, আর এইদিকে আছে হচ্ছে আপনার এন। তো আমি যদি বলি যে এটা এন নট, সেক্ষেত্রে দেখেন তো এখানে আমার এটা কোন ফাংশন, এটা হচ্ছে আমার সি অফ জি এন, তাই না? আর এই ফাংশনটা হচ্ছে আমার এফ অফ এন। তো এই পয়েন্টে সি অফ জি এন এর ভ্যালু কি এফ অফ এন এর থেকে বড়? এই রুল অনুযায়ী কি এটা সাপোর্ট করে এই পয়েন্টটাতে? Yes. No, ma'am. জি বললেন কেন না? কারণ এটা No, নিচে miss. আছে, এটা উপরে আছে, তার মানে অবভিয়াসলি এর ভ্যালুটা বেশি, এর ভ্যালুটা কম, রাইট? তার মানে এই পয়েন্টে এই শর্তটা কিন্তু মেইনটেইন হচ্ছে না, মানে এটা ফলস হচ্ছে, রাইট? আরে আমি অ্যাপ্রুভ না করতেই আউট হয়ে গেল। আচ্ছা, আবার যদি আমি এই পয়েন্টে দেখি, এই পয়েন্টে Yes, দেখলে miss. দেখা যাচ্ছে এফ অফ এন, এটা হচ্ছে সি অফ এন, এফ অফ এন ছোট, সি অফ এন বড়। সো এই পয়েন্টের জন্য আমার এটা ট্রু হচ্ছে, তাই না? এফ অফ এনটা নিচে আছে, সি ইন্টু জি অফ এনটা উপরে আছে, সো এফ অফ এন এর ভ্যালুটা সি ইন্টু জি অফ এন এর ছোট এই পয়েন্টটায় পার্টিকুলার। কিন্তু এর থেকে যদি ডান দিকে যাই, দেখবো যে এই পয়েন্টে এসে আবার ঝামেলা, এই পয়েন্টে শেষ আবার এফ অফ এন বড় হয়ে যাচ্ছে, সি অফ এনটা ছোট হয়ে যাচ্ছে। সো আমি যদি এই পয়েন্টে এন নটটা বলতাম, তাহলে এইখানে এসে আমার কন্ডিশনটা ফলস হয়ে যাইতো, তাই তো? জি মিস। হ্যালো, আপনারা কি Yes, বুঝতে ma'am. পারছেন কি Yes, বলছি? ma'am. জি মিস। তাহলে কোন পয়েন্টে আমি যদি এন নটটা নেই, তাহলে কোন পয়েন্টে এন নট নিলে আমার আর কখনো এই কন্ডিশনটা ফলস হবে না? যে পয়েন্ট থেকে রাইটে গেলে আর ফলস হবে না, ওইটাই। এক্স্যাক্টলি এই Ma'am, পয়েন্টের যেখানে পরে এন দেখেন নোটটা তো, মার্ক করা এক্স্যাক্টলি এই এন পয়েন্টের নোটটা পর থেকে দেখেন এফ এন এর ভ্যালুটা অলওয়েজ ছোট এন্ড সি ইন্টু জি এন এর ভ্যালুটা অলওয়েজ বড়, তাই না? জি ম্যাম। এটা অলওয়েজ ছোট, এটা বড়, তো এটা কখনোই আর ফলস হওয়ার চান্স নাই। দ্যাটস ওয়াই এইখানে এন নটটা দিছে। আপনি যদি বলতেন এন নট এইখানে, তাহলেও কিন্তু সই, বিকজ এরপরেও কিন্তু ফলস হচ্ছে না। সো আপনি এন নট এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, এটা হচ্ছে আপনার ওই যে একদম টাইটার বাউন্ডটা বলছে, ঠিক আছে? সো এইটাই বলছে যে এই ফাংশনটার জন্য এন নট যদি এই পয়েন্টে থাকে, তাহলে এফ অফ এন এর আপার বাউন্ড হচ্ছে সি ইন্টু জি অফ এন। ক্লিয়ার? জি এই ম্যাম। এই জিনিসটা বুঝাইতে পারছি? Yes, ma'am. এই কথাটাই এত কাহিনী করে Yes, miss. লিখছে, Yeah. যে যদি এরকম কোনো পয়েন্ট থাকে, এটা মাঝে মাঝে ডিটেক্ট করা যায় না। সো এখানে মেনলি এই কথাটাই বলছে যে যদি কনস্ট্যান্ট সি এবং একটা এন নট থাকে সাচ দ্যাট 0 লেস দেন ইকুয়াল এফ এন লেস দেন ইকুয়াল সি ইন্টু জি অফ এন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এন নট। সো ওখানে আমি একটা এমন একটা ইনিশিয়াল এন নট ধরছি যার ডান দিকে গেলে প্রত্যেকটা এন এর জন্যই এফ অফ এন লেস দেন ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন। সো তখনই শুধুমাত্র বলতে পারবো এফ অফ এন এন এর বিগো, মানে আপার বাউন্ড হচ্ছে জি অফ এন। তো এখন এখানে একটা ফাংশন দেখাইছে এফ অফ এন, এটা আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো এখানে বলছে মেনলি, এখানে কোনো এক্সাম্পল কিন্তু দেখা নেই, জাস্ট এক্সপ্লেইন করছে যে এন নটটা হইতে হবে অ্যান্ড অলস, মানে ওই যে গ্রাফটা যেটা আছে সেটা জাস্ট এক্সপ্লেইন করে দিয়েছে। তো আমি একটু এক্সাম্পল দেখলে আরো বেশি ক্লিয়ার হব। এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে আমি এই যে শর্তটা আগে থেকে লিখে রাখছি, এখানে এন গ্রেটার দেন ইকুয়াল টু এন নট হতে হবে এবং 0 লেস দেন ইকুয়াল টু ফাংশন এন লেস দেন ইকুয়াল টু সি ইন্টু জি এন হইতে হবে। তো আমি এখন এইটার জন্য চেক করব, যে এই জিনিসটা ট্রু হয় কিনা। যদি ট্রু হয় তাহলে বলবো যে হ্যাঁ এটা হচ্ছে সত্য কথা, আর যদি ফলস হয় তাহলে বলবো যে না এটা সত্য কথা না। তো এটা করার জন্য আমার যেটা করতে হবে, প্রথমে বুঝতে হবে ফাংশন কোনটা এবং মানে এফ অফ এন কোনটা, কোনটা জি অফ এন। আপনি বলেন তো কোনটা এখানে এফ অফ এন, কোনটা জি অফ এন? ম্যাম Anyone? -2n স্কয়ার এফ অফ এন আর n কিউব জি অফ এন। আচ্ছা, এখানে মাইনাসটা মাইনাস না, অ্যাকচুয়ালি এটা হাইফেন। ওকে, ও সরি, 2n জাস্ট স্কয়ার এফ অফ এন এক্স্যাক্টলি, তো বুঝতে পারতেছেন এটা হচ্ছে এফ অফ এন এন্ড আর n দিস কিউব জি এন অফ এন কিউব হচ্ছে জি অফ এন। এক্স্যাক্টলি। সো আমি এখন তাহলে যদি এটা লিখি যে এফ অফ এন লেস দেন ইকুয়াল টু সি অফ
জি ইন্টু এটা লিখতে হবে, রাইট? তো এফ অফ এন এর জায়গায় আমি লিখবো হচ্ছে 2 টু এন স্কোয়ার লেস দেন ইকুয়াল টু সি হচ্ছে একটা পার্টিকুলার কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট, সি ইন্টু এন কিউব, এটা লিখতে পারি, রাইট? এখন আমি যদি এটাকে ক্যালকুলেট করতে যাই, তো দুই দিক দিয়ে যদি আমি এন স্কোয়ার দিয়ে ভাগ দেই দুই পাশে, তাহলে এটা কি আসবে? 2 লেস দেন ইকুয়াল টু সি এন আসে, তাই না? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, তো এটা কিন্তু 23 না, এটা পেজের নাম। সো 2 লেস দেন ইকুয়াল টু সি এন যখন আসতেছে, এখন আমার দেখতে হবে এই ইকুয়েশনটা সি এবং এন এর কোন মানের জন্য ট্রু হবে অলওয়েজ। সো 2 এর ছোট অথবা বড় হইতে হবে সি ইন্টু এন কে। তো সি এর ইনিশিয়াল ভ্যালুকে যদি আমি 1 ধরি, এন এর ভ্যালু আমি কত নিতে, এন নটের ভ্যালু আমার কত হইতে হবে? এন নটের ভ্যালুকে আমি 1 নিতে পারবো? না ম্যাম, 2 নিতে হবে। তাহলে এখানে কি হইতো? এন নটও যদি 1 হইতো, সিও যদি 1 হইতো, তাহলে 1 ইন্টু 1 1, 2 লেস False দেন ইকুয়াল টু 1 হয়ে যেত, যেটা ফলস হয়ে যেত, তাই না? সো এন Yes, এর ma'am. ভ্যালু যদি আমি 2 নেই, তাহলেই এটা ট্রু হবে, তাই তো? Yes, miss. এখন আমি যদি ধরেন কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, তো আমি ধরেন সি এর ভ্যালুই 2 নিলাম, তাহলে আমি এন নটের মিনিমাম ভ্যালুটা কত নিতে পারবো? 1. এক্স্যাক্টলি 1 নিতে পারবো। তখনও কিন্তু আমার 2 লেস দেন ইকুয়াল টু সি এন হচ্ছে, রাইট? সো আমি বলতে পারি যে সি এর ভ্যালু যদি 2 হয় এন্ড এন নটের ভ্যালু যদি 1 হয়, তাহলে দিস ওয়ান ইজ ট্রু। এন কিউবকে আমি 2n স্কোয়ারে আপার বাউন্ড বলতে পারি, অথবা সি এর ভ্যালু যদি 1 হয়, এন নটের ভ্যালু যদি 2 হয়, তাহলেও এটা আমি আপার বাউন্ড বলতে পারি। কিন্তু যদি এরকম হয় সি এর ভ্যালু 1 এবং এন নটের ভ্যালু 1, তাহলে কিন্তু এটাকে আমি আপার বাউন্ড বলতে পারবো না। তো আমি জাস্ট এতটুকু প্রুফ করতে হবে যে পার্টিকুলার কোনো এন নট এবং পার্টিকুলার কোনো সি এর জন্য যদি আমি একে আপার বাউন্ড বলতে পারি, আমি তাহলে বলবো যে হ্যাঁ, একে আমি অলওয়েজই আপার বাউন্ড বলতে পারি। ক্লিয়ার? প্রথমটা বুঝতে পারছি? হ্যাঁ ম্যাম। Yes, miss. জি ম্যাম। তাহলে আমরা পরেরটা দেখি। এটা হচ্ছে এন স্কোয়ার, এটা আমার কি ফাংশন এফ অফ এন, আর এটা হচ্ছে জি অফ এন, তাই না? তাহলে আমি এটাকে যদি লিখি এন স্কোয়ার লেস দেন ইকুয়াল টু সি এন স্কোয়ার, এতটুকু তো বুঝতে পারছি, এটা আমার ফর্মুলা অনুযায়ী লিখছি, রাইট? তারপরে আমি দুই দিককে যদি এন স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে এটা কি হবে? সি গ্রেটার দেন, মানে এটা এইভাবে হইতো আর কি, 1 লেস দেন ইকুয়াল টু সি। তো ওইটাকে উল্টা পাশে লিখছে, সি গ্রেটার দেন ইকুয়াল টু 1। বুঝতে পারছি এটা? Yes, ma'am. তাহলে আমি সি এর ভ্যালু যদি 1 হয় এবং এন নটের ভ্যালুও যদি 1 হয়, যেহেতু এখানে এন নট এক্সিস্ট করে না, সো এন নট এবং সি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এই জিনিসটা অলওয়েজ ট্রু, রাইট? তার মানে আমি বলতে পারি যে হ্যাঁ, এন স্কোয়ার হচ্ছে এন স্কোয়ারের আপার বাউন্ড। এখন যদি আবার আমি এইটা চেক করতে যাই, তাহলে দেখি কি হয়। সো এখানে কি বলছে? 1000 এন স্কোয়ার প্লাস 1000 এন, এটা হচ্ছে আমার ফাংশন অফ এন, আর এটা হচ্ছে একটু মানে টাফ। তো এখানে বলছে we generally want the tightest bound we can find. While it's true that n square plus 7n is in big of n cube, it's more interesting to say that it's big of n square. That means আমি আপার বাউন্ড বলতে কি বুঝি, মানে এটা যদি আমার অ্যাকচুয়াল ফাংশন হয়, এটা যদি আমার অ্যাকচুয়াল ফাংশন হয়, আমি আপার বাউন্ড কিন্তু এটাকেও বলতে পারি, কারণ এটাও ওর উপর দিয়ে গেছে। আপার বাউন্ডের শর্ত অনুযায়ী এটাকেও আপার বাউন্ড বলতে পারি, এটাকেও আপার বাউন্ড বলতে পারি, আবার এটাকেও আপার বাউন্ড বলতে পারি, তাই না? জি মিস। আপার বাউন্ডের শর্তটাই হচ্ছে এক্স্যাক্ট আমার ফাংশনের উপরে থাকবে কোনো একটা এন নটের পরের থেকে। তো হ্যাঁ, এইটাও আমার অবশ্যই ফাংশনের উপরে আছে, এটাও হচ্ছে, এটাও আছে। তো আমাদের মেইন ফোকাসটা হবে যেটা একটু টাইট বাউন্ডটার দিকে যাওয়া। যেমন ধরেন এটা যদি ফাংশন হয়, আমি কাছাকাছি আপার বাউন্ডটা খুঁজে বের করার চেষ্টা করব। আমার জন্য যদি আমাকে এই যে বলছে একটা যে এন স্কোয়ার প্লাস 7n যদি আমার একটা ফাংশন হয়, এটার আপার বাউন্ড আমি এন কিউব বলতে পারি, n4ও বলতে পারি, কিন্তু আমার বেস্ট আপার বাউন্ড আমি কি বলতে পারবো, সেটা হচ্ছে এন স্কোয়ার। মানে সবচেয়ে টাইটেস্ট আপার বাউন্ডটা হবে হচ্ছে এন স্কোয়ার। তো এইটা হচ্ছে আমার মেইন ফোকাস থাকবে এরপর থেকে, যে আমি টাইট বাউন্ডটা খুঁজে বের করার চেষ্টা করব। জাস্ট হচ্ছে আমি একটা কি বলবো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে তার উপরে না হলে কিন্তু কি হইতো বলেন, একটা ফাংশন আমি বললাম আপনাকে, একটা প্রোগ্রাম দিলাম যে ফর, মানে আমি খুবই একদম 0 থেকে শুরু হয় এবং আইটা বাড়ে হচ্ছে ধরেন n/2 করে বাড়ে, তো n এর ভ্যালু ধরেন 40, এরকম একটা দিলাম হাবিজাবি। তো যার মানে প্রোগ্রাম থেকে, লুপ থেকে টাইম কমপ্লেক্সিটি বের করার ক্ষমতা নাই, সেও কিন্তু এখানে যদি বলে যে এটার আপার বাউন্ড হচ্ছে বিগ অফ n, সেটা কিন্তু রাইট। কিন্তু আমি এটাকে কেন অ্যাকসেপ্ট করব না? বিকজ আমি টাইটার বাউন্ডটা জানার চেষ্টা করব। মানে এখানে আমি যদি বলি বিগ অফ n স্কোয়ার, তাও কিন্তু ইটস ট্রু।
আপার বাউন্ড তো ট্রু, এন স্কোয়ারও তো মানে আমার যে অ্যাকচুয়াল ফাংশনটা আছে সেটা তো অ্যাপ্রক্সিমেটলি একটা লগের কাছে আসবে, তো লগের থেকে তো এন স্কোয়ারও বড়, এন টু দি পাওয়ার কিউবও বড়, এনও বড়। তো সেক্ষেত্রে আমার কিন্তু আপার বাউন্ডটা আমি যদি এন বলি এটাকে আমি ভুল বলতে পারবো না, কিন্তু আমার মেইন টার্গেটটা কি হবে, কাছাকাছি, কত কাছাকাছি আমি ক্যালকুলেশনটা বলতে পারি। তো এই জন্যই বলছে যে আমি কিন্তু চাইলে এই 20 এন স্কোয়ারের আপার বাউন্ড এন কিউবও লিখতে পারি, বাট আমি চেষ্টা করবো অলওয়েজ এর কাছাকাছি থাকার। সো এন স্কোয়ারটা যেহেতু এখানে আমার সবচেয়ে কাছে, আমি এন স্কোয়ারটাকে বলবো এটার আপার বাউন্ড। তো এখন আমি দেখবো, আমি তো আপার বাউন্ডটা বের করা শিখে গেছি, এখন লোয়ার বাউন্ড বের করার মানে ইয়েটা কি, বিগ ওমেগা মানে হচ্ছে লোয়ার বাউন্ড। তো এটা বের করার সিস্টেমটা কি, তো আগের বারের মতোই একই রকম ভাবে এখানেও একটা ডেফিনেশন দেয়া আছে। একটু আগে যখন আমরা যেমন আমরা দেখলাম ভিজুয়ালাইজ করে, ওরকম করে আমরা এটাতেও ভিজুয়ালাইজ করে দেখার চেষ্টা করবো এখানে অ্যাকচুয়ালি কি বলার চেষ্টা করছে। সো আগেরটার সাথে আপনি আসলে এখানে রিলেট করতে পারবেন, এখানে জাস্ট একটাই পার্থক্য, এটা ধরুন আপনার ফাংশন, এখানে দেখেন ওখানে সি অফ জিএনটা উপর দিয়ে গেছিল, এখানে সি অফ জিএনটা নিচ দিয়ে যায়। সো এখানকার মেইন কথা হচ্ছে আমার একটা ফাংশনের বিগ ওমেগা অফ জিএন তখনই হবে যখন ফাংশনটা আমার সি ইন্টু জি অফ এন এর থেকে ছোট হবে, মানে এই ফাংশনটা আমার বড় হবে, সি ইন্টু জি অফ এনটা আমার ছোট হবে। আগের বার সি ইন্টু জি এনটা আমার বড় হইতে হইতো আপার বাউন্ডের জন্য, লোয়ার বাউন্ডের জন্য কি হবে, ছোট হতে হবে। এবং এন নট একটা থাকবে যেটার পর থেকে এন এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এই জিনিসটা ট্রু হবে। সরি আমি উল্টা লিখে ফেলছি, এই যে এন নট একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে যার পর থেকে এন এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এফ অফ এন গ্রেটার দেন ইকুয়াল টু সি ইন্টু জি অফ এন হবে। তো এখানে দেখেন একই রকম ভাবে যদি আমি দেখি, এইটাকে যদি আমি এন নট বলতাম, সেক্ষেত্রে আমার এই পার্টে এফ অফ এনটা উপরে আছে, এই পার্টে সি অফ জি এন হচ্ছে নিচে আছে। সো এতটুকুর জন্য এটা ট্রু, বাট যদি একটু ডান দিকে যেতে থাকি এন এর এই ভ্যালুর জন্য আমার এই জিনিসটা ফলস হয়ে যাবে। সো এইটা এন নট কখনোই হইতে পারবে না। এন নট করানোর জন্য আমার এমন একটা এন নট লাগবে যার ডান দিকে গেলে আর কখনোই এইটা ফলস হবে না। সো এইটাকেও আমি এন নট বলতে পারবো না, এটাকেও আমি এন নট বলতে পারবো না, আমি এন নট বলতে হবে এইটাকে অথবা এর পর থেকে যে কোনো একটা পয়েন্টকে, যাতে তার ডান দিকে গেলে আর কখনোই এফ অফ এন লেস দেন ইকুয়াল টু সি অফ জেন না হয়। তো এটাই মেইনলি ওখানে কথায় লিখে দিছে যে যদি একটা পার্টিকুলার ফাংশনকে, পার্টিকুলার জিএন কে আমি এফ এন এর লোয়ার বাউন্ড বলতে চাই, তাহলে অবশ্যই একটা কনস্ট্যান্ট থাকবে, একটা এন নট থাকবে, সাচ দ্যাট এন এর প্রত্যেকটা ভ্যালুর জন্য, এন নটের পর থেকে এন এর প্রত্যেকটা ভ্যালুর জন্য ফাংশন অফ এন গ্রেটার দেন ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু জি অফ এন হয়। এনি কনফিউশন সো ফার? No, ma'am. Example লাগবে ম্যাম, একটা এক্সাম্পল দিন। হ্যাঁ হ্যাঁ এক্সাম্পল দেখাবো আমি, আমার আগে তো ডেফিনেশনটা শিখতে হবে। তো এখানে একটা দেখিয়েছি, এটা অ্যাকচুয়ালি এক্সাম্পল না, আমরা পরে এক্সাম্পলে যাই। ওমা এক্সাম্পল দেয় নাই, আচ্ছা আমরা নিজেরাই এক্সাম্পল ক্রিয়েট করে চেক করি। ধরেন আমি দেখতে চাচ্ছি এন স্কোয়ার প্লাস 5n প্লাস 2 এইটার ওমেগা এন স্কোয়ার কিনা এটা চেক করতে চাচ্ছি। তো এটা চেক করার জন্য আমার কি করতে হবে, এন স্কোয়ার প্লাস 5n প্লাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু হইতে হবে হচ্ছে এন স্কোয়ার ইন্টু সি, তাই না? এরপরে যদি আমি ক্যালকুলেট করতে চাই, একটু আগে আমার যেটা সুবিধা ছিল, আমার যেহেতু এই অংশটা বড় ছিল আমি এর সাথে 5n প্লাস 2 ইজিলি প্লাস করে ফেলতে পারছিলাম, তাই তো 5n প্লাস 2টা আমার ইজিলি এর সাথে প্লাস করে দিতে পারছিলাম, বিকজ এর ভ্যালুটা বড় ছিল। সো ওই যে এরকম বলছিলাম যে 3-এর থেকে যদি 5 বড় হয় তাহলে, সরি 3-এর থেকে যদি 5 বড় হয় 3-এর থেকে 7ও বড় হবে, কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা কিন্তু উল্টা হয়ে গেছে। এখানে আমি বলছি যে 3-এর ভ্যালুটা বড় হইতে হবে, তার মানে এর ভ্যালুটা হইতে হবে 3-এর থেকে ছোট অথবা সমান। সো এখানে আমি র্যান্ডমলি 5n প্লাস 2 কিন্তু অ্যাড করে দিতে পারবো না, কিন্তু আমি এখন যদি একটু দুইটার মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করি, তো আমি এখন কি দেখতে পাচ্ছি, সি এর ভ্যালু যদি কনস্ট্যান্টলি 1 হয় তাহলে এন স্কোয়ার প্লাস 5n প্লাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু সি হয় না?
দেখেন তো এইখান থেকে যদি বলতে পারি না যে সি এর ভ্যালু যদি 1 হয়, হ্যালো জি শুনতে মিস, পাচ্ছি, শুনছি। তাহলে কি এটা কি জি ট্রু মিস। না? ট্রু না এই ইয়েস জিনিসটা? মিস, ইয়েস মিস, কন্ডিশন তার শুনছি। মানে হ্যাঁ, এন নট এর ভ্যালু তাহলে আমার যে কোনো কিছুই হতে পারে, অ্যাকচুয়ালি এন নট 1 থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে যদি সি এর ভ্যালুটা 1 হয়, রাইট? হ্যালো, ইয়েস মিস। Yes, Yes, miss. miss. হ্যাঁ, দ্যাট মিনস আমার এইটা ইয়ে করতেছে না, মানে এটাকে সাপোর্ট করতেছে না, ট্রু করতেছে না। তার মানে আমি বলতে পারি যে ইয়েস, এন স্কোয়ার প্লাস 5n প্লাস 2 এর জন্য এই এন স্কোয়ার হচ্ছে একটা লোয়ার বাউন্ড। প্রমাণ করা গেল। এখন আপনি কনফিউজ হয়ে যেতে পারেন যে একটু আগে আমি প্রমাণ করে দিলাম যে এন স্কোয়ার প্লাস 5n প্লাস 2 এর জন্য আপার বাউন্ড হচ্ছে এন স্কোয়ার, আবার এখনই প্রমাণ করলাম লোয়ার বাউন্ড এন স্কোয়ার, কিভাবে সম্ভব? তাই না? কনফিউশন ক্রিয়েট হচ্ছে না কনস্ট্যান্টের নাকি কারণে বুঝে গেছেন? কনস্ট্যান্ট হ্যাঁ, লাইক সি ভ্যারি করে আর কি। এক্স্যাক্টলি, এখানে তো সি এর একটা পার্থক্য আছে, এই জন্যই কিন্তু আমার গ্রাফে দুই রকম নোটেশন দিবে, কারণ আমি কিন্তু কম্পেয়ার করতেছি সি ইন্টু এন স্কোয়ারের সাথে, ডিরেক্ট এন স্কোয়ারের সাথে কম্পেয়ার করতেছি না। এটা হচ্ছে আমার অলওয়েজ একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেয়, সি এর জন্য আমি কিন্তু একটা এক্স্যাক্ট ভ্যালু পাই। সো একটু আগে যিনি বললেন, থ্যাংক ইউ, সি এর জন্য মেনলি এটা আমার আপার বাউন্ডও হতে পারে, সি এর জন্য এটা আমার লোয়ার বাউন্ডও হতে পারে, এটা সি এর ওপর ডিপেন্ডেন্ট। তারপরে আমি যদি একটু থিটা নোটেশনে দেখি, থিটা নোটেশনটা হচ্ছে আপনার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডের কি বলবো কি বলে কম্বিনেশন। সো কিরকম কম্বিনেশন দেখেন, এখানে অর্ধেক দেখেন আপার বাউন্ডের, মানে এতটুকু হচ্ছে আপার বাউন্ডের ফর্মুলা, না সরি এতটুকু হচ্ছে আপনার কি লোয়ার বাউন্ডের ফর্মুলা, আবার এতটুকু হচ্ছে আপার বাউন্ডের ফর্মুলা। এই দুটোকে একসাথে করে যদি আপনি C1 and C2 খুঁজে বের করতে পারেন, তাহলে আপনাকে বলতে পারবো যে হ্যাঁ, এই C1 আর C2 এর জন্য যদি এটা ট্রু হয়, তাহলে এটা হচ্ছে আপনার থিটা নোটেশনের আন্ডারে পড়বে। থিটা নোটেশন মানে হচ্ছে টাইট আপার বাউন্ড। সো একটু আগে আমি কিন্তু ওটা মানে আননোয়িংলি প্রুফ করে ফেলছি। একটু আগে দেখেন সি এর একটা ভ্যালুর জন্য আমি প্রুফ করছিলাম বিগ অফ, মানে এটা মেইনলি সহজ ভাষায় বলতে কি বলে জানেন, ধরেন আমি যদি একটা ফাংশনের টাইট বাউন্ড খুঁজে বের করতে চাই, তাহলে তাকে অবশ্যই মনে করেন আমি প্রমাণ করতে চাই যে এফ অফ এন এর টাইট বাউন্ড হচ্ছে জি অফ এন, এটা আমি প্রুফ করতে চাই। তো এটা প্রুফ করার জন্য আমাকে যেটা প্রুফ করতে হবে সোজা ভাষায়, সেটা হচ্ছে জি অফ এন এফ অফ এন এর আপার বাউন্ড এবং জি অফ এন এফ অফ এন এর লোয়ার বাউন্ড। আমি যদি এই দুইটা প্রুফ করতে পারি, তাহলে অটোমেটিক্যালি এটা প্রুফ হয়ে যাবে। এই কথাটাই মেনলি কিন্তু এত কাহিনী করে বলছে। তো আপনাকে যদি বলা হয় যে একটা থিটা নোটেশন বের করার ডেফিনেশন বলো, আপনি সরাসরি এই জিনিসটা বলতে পারেন এত কিছু না বলে, কারণ আমরা অলরেডি শিখে গেছি কিভাবে আপার বাউন্ড বের করে, কিভাবে লোয়ার বাউন্ড বের করে। এই দুটো যদি আমি দেখি যে হ্যাঁ ট্রু হচ্ছে, তখনই বলবো যে হ্যাঁ এই দুটোই হচ্ছে এটার টাইট আপার বাউন্ড। আমার এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? আমি এক্সাম্পল দেখাবো। এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? No, ma'am. আচ্ছা, এখানে আমি কার্সরটা বারবার হারাই ফেলি, হয়ে যায়। তো এখানে ওই যে ভিজুয়ালাইজ করে দেখাইছে, এটা একটু দেখাই দিই। ধরেন আপনার এটা হচ্ছে অ্যাকচুয়াল ফাংশন, তারপর এটা হচ্ছে আপনার একটা কনস্ট্যান্টের জন্য জিএন, এটা হচ্ছে আরেকটা কনস্ট্যান্টের জন্য জিএন। এখন দেখেন আমি যদি এন নটের ভ্যালুটা এখানে বলতাম, তাহলে C1 অফ জিএন কিন্তু এফ অফ এন এর লোয়ার বাউন্ড হইতো, তাই না? এন নট এতটুকুর জন্য এটা লোয়ার বাউন্ড না? হ্যালো, দেখেন Yes, miss. ফাংশনটা উপর দিয়ে যাচ্ছে, C1 অফ জিএন নিচ দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। সো কখনোই এটা ফলস হচ্ছে না। দ্যাট মিনস আমার মানে সরি এটা ফাংশন, তো আমার এখানে যদি এন নটটা ধরি, তাহলে এটা অলওয়েজ লোয়ার বাউন্ড। কিন্তু আপার বাউন্ড যদি আমি এই এন নট থেকে শুরু করি, তাহলে দেখবো যে না, এখানে কিছু কিছু জায়গায় ফলস হয়ে যায়। তাহলে আমার এমন একটা এন নট পয়েন্ট বের করতে হবে যেটার জন্য এটাও আপার বাউন্ড হবে এবং এটাও লোয়ার বাউন্ড হবে। তাহলেই শুধুমাত্র আমি বলতে পারবো যে জি অফ এনটা টাইটার বাউন্ড অফ দিস ফাংশন। তো আমি দেখতে পাচ্ছি এখানেও আমি এন নট নিলে একটা ফলস হয় একটা ট্রু হয়, কিন্তু আমি এখানে যদি এন নট নেই, দুইটার জন্যই আমার ফাংশনটা
ট্রু হচ্ছে, এবং তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ এই জি অফ এন হচ্ছে আমার এফ অফ এন এর টাইট বাউন্ড। এই জন্য আমার এন নটটা এখানে দেওয়া হয়েছে। আপনি যদি এন নটটা এখন এখানেও দেন তাও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এন নট এইটার পর থেকে ডান দিকে যত দূরই যান না কেন আপনার ফাংশনটা অলওয়েজ আপনাকে ট্রু অ্যান্সার দিচ্ছে দুইটার ক্ষেত্রে। আহা হা হা হা, গেল গেল সব গেল। আচ্ছা, থ্যাংক গড যায় নাই। আমার একটা হ্যাঁ প্রশ্ন। বলেন বলেন। আচ্ছা, টাইট আপার বাউন্ড বলছে কেন? আচ্ছা, টাইট আপার বাউন্ড বলছে বিকজ আমি কিন্তু দেখেন টাইট বাউন্ডটা অলওয়েজ মানে আপনার আমার মেইন ফোকাসটা হচ্ছে একটা ফাংশনের কাছাকাছি একটা ভ্যালু বের করা। তো আমার মেইনলি এটা যদি মেইন ফাংশন হয় তাহলে এটা হচ্ছে আমার লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আমার আপার বাউন্ড। আর টাইট বাউন্ডটা আমার দেখা যায় যে এর উপর দিক দিয়া একদম পাশ দিয়ে যাবে, মানে একটু উপর দিয়ে যাবে। এই জন্য মানে নিচ দিয়ে যাওয়াটা কিন্তু আমি ইয়ে করবো না, কনসিডার করবো না। এই ফাংশনের উপর দিক দিয়ে যাবে এবং গা ঘেসে যাবে, এরকম কাজ মানে সাথে যাবে অথবা উপর দিক দিয়ে যাবে, এইটাকে আমি টাইট বাউন্ড বলবো। এই জন্য টাইট আপার বাউন্ড বলতেছে। এটার কিন্তু ফাংশন মানে এটা যদি আমার অ্যাকচুয়াল ফাংশন এটা যদি হয় মানে এত ব্যাকাতারা এরকম যদি হয়, আমি কিন্তু এইটাকে টাইট বাউন্ড বলবো না, আমি বলবো এইটা হচ্ছে আমার টাইট বাউন্ড। এই জন্য বলা হয় টাইট আপার বাউন্ড, বুঝতে পারছি? এটাকে আমি লোয়ার বাউন্ডই বলবো, কিন্তু এইটাকে আমি টাইট আপার বাউন্ড বলবো। মানে আমার মেইন ফোকাস টাইট আপার বাউন্ডটা বের করা, নট দ্য লোয়ার বাউন্ড সবসময়। তো এই যে এখানে কিছু এক্সাম্পলস দিয়েছে, এই যে এন এর জন্য big of n square not equal to theta of n square। আচ্ছা রাইট, তো আমি এন এর জন্য যদি দেখি, এন এর ক্ষেত্রে আগে দেখবো যে এন এস মানে এটা আমার ফাংশন অফ এন হচ্ছে এন, আর জি অফ এন হচ্ছে আপনার এন স্কোয়ার দিছে। তো এখানে আমার প্রথমে প্রমাণ করতে হবে এই ফাংশন অফ এন এর আপার বাউন্ড হচ্ছে জি অফ এন, আবার প্রমাণ করতে হবে ফাংশন অফ এন এর লোয়ার বাউন্ড হচ্ছে জি অফ এন, তারপরে আমি প্রমাণ করতে পারবো যে ফাংশন অফ এন এর থিটা হচ্ছে জি অফ এন, তাই না? তো আমি এখন যদি প্রথমে আপার বাউন্ড প্রমাণ করতে চাই তাহলে আমার কি করতে হবে, এন কি বলবো লেস দেন ইকুয়াল টু সি ইন্টু এন স্কোয়ার দিতে হবে, তাই না? তো এখন দেখেন তো সি এর ভ্যালু যদি 1 হয় এবং এন নট এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি এন ইকুয়াল টু এন হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে এন এর ভ্যালু বাড়লেও এন স্কোয়ার সি এন স্কোয়ারের ভ্যালুটা অলওয়েজ এন এর থেকে বড় হচ্ছে। তো দ্যাট মিনস আমার আপার বাউন্ডের যে শর্তটা আছে সেটা এটা ফুলফিল করে, রাইট? হ্যালো Yes, বুঝি ma'am. নাই? হ্যাঁ, that's why এটা বলছে যে n equal to big of n square, that's true। এখন আমি যদি লোয়ার বাউন্ড বের করতে চাই একই জিনিসের, তো এবার আমার শর্তটা কি হচ্ছে, n greater than equal to c into n square। দেখেন তো n এর কোনো ভ্যালুর জন্য কি মানে c এবং n স্কোয়ারের কোনো ভ্যালুর জন্য কি এটা মানে একটা পার্টিকুলার ভ্যালুর পরে কখনো কি এটা দেখা যাবে যে ডান দিকে প্রত্যেকটা n এর জন্য n স্কোয়ারের ভ্যালুটা ছোট, n এর ভ্যালুটা বড়? পসিবল? No, miss. নো মিস। না। পসিবল না। দ্যাটস ওয়াই এটা ফলস, এটা কখনোই আমাকে ট্রু রেজাল্ট দিবে না। তার মানে এটা আমার কি বলবো আপার লোয়ার বাউন্ডের জন্য ট্রু না। সো যেহেতু লোয়ার বাউন্ডের জন্য ট্রু না, শুধু আপার বাউন্ডের জন্য ট্রু, তাহলে আমি বলতে পারি এটা থিটা বাউন্ডের জন্য ট্রু না। ঠিক আছে, বুঝতে পারছি? জি ম্যাম। এন স্কোয়ারটা আমি একটু আগে দেখাই ফেলছি, এন টু দি পাওয়ার 2.5, এটা আপনি ওই যে গ্রাফ এঁকে দেখতে পারেন। 2.5 এর গ্রাফ না এঁকে আপনি ধরেন কি করতে পারেন, এন এর 1 2 3 4 1 টু দি পাওয়ার 2.5 2 টু দি পাওয়ার ক্যালকুলেটরে বসে বসে চেক করতে পারেন যে কোনটার ভ্যালু কত আসতেছে, তাহলে বুঝতে পারবেন যে পার্থক্যটা কত বেশি থাকে। মানে এটা বড়, এন স্কোয়ারটা এন স্কোয়ারের থেকে বড়, এবং এটা লোয়ার বাউন্ড হবে এন স্কোয়ার। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখাইছে যে 20n³ + 7n + 1000। সো এটাকে প্রুফ করতে হবে যে এটা থিটা অফ n³ হবে কিনা। সো ওরা সুন্দর মতো প্রুফ করছে, দেখেন ওরা ওই যে আগের বারের মতো প্রথমেই ওরা কনস্ট্যান্ট n নট সব ধরে ফেলছে। আমি যদি মানে একদম ট্রেডিশনাল ওয়েতে আগাইতে চাই তাহলে আমি কি করব, 20n³ + 7n + 1000 লেস দেন ইকুয়াল টু, এটা আপার বাউন্ডের জন্য প্রথমে চেক করতেছি, লেস দেন ইকুয়াল টু সি n³ এটা লিখবো। তারপরে এই যে দুই পাশে এই পাশেও যদি আমি 7n + 1000 যোগ করে দিই তাহলে কাটাকাটি চলে যাবে, শেষ পর্যন্ত দেখতে এরকম হবে, ইকুয়াল টু সি n³। তো সেক্ষেত্রে সি এর ভ্যালু যদি 20 বা 20-র বেশি হয় তাহলে n এর যে কোনো মানের জন্য এই জিনিসটা অলওয়েজ ট্রু। দ্যাট মিনস হ্যাঁ আমি বলতে পারবো যে হ্যাঁ 20n³ + 7n + 1000 এর জন্য এটা একটা
আপার বাউন্ড, তাই না? এটা আমি প্রুফ করলাম। এরপরে আমি লোয়ার বাউন্ডের জন্য প্রুফ করতে হবে। তো লোয়ার বাউন্ডের ক্ষেত্রে কি প্রুফ করব? আবার 20n³ প্লাস 7n প্লাস 1000 হইতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু cn³, তাই না? এখন দেখেন c এর কোন ভ্যালুর জন্য এই ভ্যালুটা অলওয়েজ বড় হবে? 1 20 অথবা c এর ভ্যালুটা 20 এর থেকে ছোট হইতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ। 1 2 3 1 2 3 4 যে কোনো, ঠিকই বলছেন। সো c এর ভ্যালুটা অলওয়েজ 20 এর থেকে ছোট হইলে আমি দেখব যে আমার n³ এর যে কোনো মানের জন্যই এই ইকুয়েশনের থেকে n³ এর ভ্যালুটা ছোট, তাই তো? সো এটাও আমার কিন্তু প্রমাণ করা যাচ্ছে যে এই ফাংশনের জন্য n³ একটা লোয়ার বাউন্ড, তাই না? আপার বাউন্ডও প্রমাণ করলাম, লোয়ার বাউন্ডও প্রমাণ করলাম। তার মানে কি? তার মানে এটাকে আমি থিটা n³ বলতে পারবো না? Yes, miss. Go ahead. Yes, miss. তো আপনাকে এটা এইভাবে প্রুফ করবেন। তারপর আরো কিছু এক্সাম্পলস আছে, একটু দেখে নিয়েন নাকি? তারপরে এইটা দেখাই, একটু এই জিনিসগুলো দেখাই। এখানে কি বলছে এটা একটু দেখতে কিরকম লাগতেছে, তাই না? ক্ষেত্রে আমি বের করব, মানে এটা আমি এইভাবে প্রমাণ করব না, এটা আমি সরাসরি বের করার চেষ্টা করব। তো বের করার জন্য আমি কি করব দেখেন, টাইট বাউন্ডটা বের করার জন্য আমি এখানে আসলাম। তারপর cn³ প্লাস 1 log n n/2, আমার খুবই কমপ্লিকেটেড লাগতেছে ফাংশনটা। আমি সর্বপ্রথমে আগে log nটাকে গুণ করে দেই। 6n³ log n প্লাস 6 প্লাস শুধু log n, এবং সামনে কি আছে? সামনে না, আমি পিছনে দিলাম এটা 1/n প্লাস 1, ঠিক আছে? এখন আপনি দেখেন এই 6 ইন্টু n³ ইন্টু log n এবং প্লাস log n, এই দুটার মধ্যে মানে বড় টার্ম কোনটার? বড় কোনটা? Thank you. এই দুটার n³ মধ্যে n³ এটা বড় না? সো আমি log n। এটাকে এখন ইগনোর করব। ইগনোর করার পরে কি করলাম? 6n³ log n, আর এখানে n/3, n প্লাস 1 তো আছে, n প্লাস 1 কে আনলাম। আনার পরে এখন আমি এখানকার কনস্ট্যান্ট গুলাকে ইগনোর করব। মানে কনস্ট্যান্ট বলতে যেটা গুণ অবস্থায় আছে, যে প্লাস 1 এটাকে ইগনোর করলাম, এখানকার 6 কে ইগনোর করলাম। তাহলে আমার কি আসে দেখেন তো? n² log n আসে না? স্কয়ার log n। Yes, ma'am। হ্যাঁ। সো আপনাকে যদি বলা হয় যে এরকম একটা ফাংশন দিয়ে বললো এটা টাইট বাউন্ডটা বের করে দেখাও, প্রমাণ করা এবং বের করা দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রমাণ করতে বললে আপনাকে আপার বাউন্ড বের করতে হবে, লোয়ার বাউন্ড বের করতে হবে কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দেখায়। এন্ড যখন আমি আপনাকে বলতেছি এখান থেকে একটা টাইট আপার বাউন্ড বের করে দেখাও, তখন আপনার কাজ হবে এরকম গুণ টুন দিয়ে আপনার কি কি ইগনোর করতে পারবেন? লোয়ার টার্মস ইগনোর করতে পারবেন এবং আপনার ইগনোর করতে পারবেন, কি বলে, কনস্ট্যান্ট গুণ অবস্থায় যদি থাকে, ছোট ছোট কনস্ট্যান্ট 5 6 7 বা 10, এগুলাকে আপনি ইগনোর করতে পারবেন। সো এই যে n² log n হবে হচ্ছে আপনার এখানকার টাইট আপার বাউন্ড। তারপরে এইটা কিন্তু আরেকটা কোশ্চেন, এইটার কোশ্চেন হচ্ছে n ভার্সেস n², এটাকে আপনার মেইনলি প্রুফ করতে বলছে। এখানে ক্ষেত্রে এগুলো কিন্তু অ্যান্সার আসলে দেওয়া ছিল না, আমি তো আপনাকে পিডিএফ রূপে দেখাচ্ছি। এটা যখন আপনি নিজে পিডিএফটা স্লাইড শো করবেন দেখবেন যে শুধু এতটুকু দেখাচ্ছে প্রথমে। এখান থেকে আপনাকে আগে টাইট নোটেশন বের করতে বলছে, তারপরে ওরা অ্যান্সারটা আপনাকে বলে দিবে, ঠিক আছে? তো এরকম এটাতে n ভার্সেস n² দিয়ে দিছে। এটার মিনিং হচ্ছে কোশ্চেন করছে যে n এর টাইট বাউন্ড কি n², এটা জিজ্ঞেস করছে। তো এখন দেখি আমি n এর টাইট বাউন্ড n² কিনা, এটা প্রুফ করার জন্য আমার অবশ্যই আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড চেক করতে হবে। তো আমি বুঝতেই পারতেছি n অবশ্যই লেস দেন ইকুয়াল টু c ইন্টু n², তাই না? c এবং n এর যে কোনো মানের জন্য। কিন্তু n কখনোই গ্রেটার দেন ইকুয়াল টু c ইন্টু n² হইতে পারবে না, তাই তো? পারতেছে কি? No, miss, পারবে না। No, miss. এক্স্যাক্টলি পারছে না। সো দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে এটা কখনোই এটার থিটা বাউন্ড হইতে পারে না। বুঝতে পারছি? হ্যালো, এনি কনফিউশন সো ফার? নো মিস, বুঝতে মিস, পেরেছি। বুঝছি। আচ্ছা, তাহলে No, এখন miss. আমাকে বলেন তো n ভার্সেস log n, এটা মেইনলি কোশ্চেনটা কি মিন করছে? এইটার কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি n ভার্সেস log n? মানে টাইট বাউন্ড হয় কিনা? টাইট বাউন্ড না, উপরে দেখেন লেখা আছে ওমেগা। লোয়ার বাউন্ড, না, লোয়ার লোয়ার বাউন্ড বাউন্ড। কিনা, কে কার লোয়ার বাউন্ড হবে কিনা হ্যাঁ। জিজ্ঞেস করছে। এখানে ফাংশন f of n n না কোনটা log এবং n এর হবে কিনা?
তো এখানে এফ অফ এন কোনটা এবং লগ এন কোনটা? লগ এন হচ্ছে জি অফ এন কোনটা আর কি? এফ অফ এন হচ্ছে এন G আর of n জি তো অফ log এন n. লগ এন। এক্স্যাক্টলি, এখানে মেনলি কোয়েশ্চেনটা হচ্ছে এফ অফ এন ইকুয়াল টু মানে এন ইকুয়াল টু ওমেগা অফ লগ এন কিনা, এটা হচ্ছে আপনাকে কোয়েশ্চেন করছে। তো আপনাকে জাস্ট হচ্ছে এই শর্ত অনুযায়ী ওমেগা এন হবে কিনা সেটা বের করে দেখাইতে হবে। কোয়েশ্চেন কি ক্লিয়ার? পারবো না এগুলা জি মিস বুঝছি। নাকি দেখা দিতে ইয়েস হবে? মিস, পারবো বলেন, দেখা দিতে হলে দেখা। ভেরি গুড। পারবো একটু মিস। নিজেরা প্র্যাকটিস করেন, হ্যাঁ। এগুলো কিন্তু আলাদা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না, কিন্তু আপনাদের মিড টার্মে কিন্তু এগুলো ভরায় দেয়। একটা পার্টিকুলার পার্টি এসে টাইম কমপ্লিসিটি থেকে 5 মার্কের মতো, ঠিক আছে? সো মানে মেক শিওর করবেন কুইজও টাইম কমপ্লিসিটি থাকবে। মানে শুরুর দিকে মিডের আগ পর্যন্ত এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্স দেওয়া হয়, এবং মিডের পরে আপনাকে এইরকম র কোড দেওয়া হবে না। মিডের পরে আপনাকে যে অ্যালগোরিদম গুলো শেখানো হচ্ছে সেগুলোর টাইম কমপ্লিসিটি বের করতে দেওয়া হবে। সো আপনার এখন থেকে যদি বেসিক ক্লিয়ার না থাকে পুরো সেমিস্টার প্যারা খাবেন, সোজা ভাষায়। বুঝতে পারছি? আচ্ছা, তো এই যে এখানে কিছু নোটেশন এক্সাম্পলস দিয়েছে, জাস্ট কি বলছে যে for each of the following pairs of function either f of n is big O of gn, f of n is determine which relationship is correct. ও এখানে যে অ্যান্সারও দিয়ে দিছে, সরি, মানে আপনাকে বলছে যে এটা দেয়া আছে, এখান থেকে আপনাকে দেখে বলতে হবে এফ এন এবং জি অফ এন এর মধ্যে কোনটা রিলেশন ট্রু। তো এখানে মানে জাস্ট 3টা প্রসিডিওর। ফার্স্টে আপার বাউন্ড চেক করবেন, আপার বাউন্ড যদি ট্রু না হয় লোয়ার বাউন্ড চেক করবেন, লোয়ার বাউন্ড দিয়ে দিবেন। আর যদি আপার বাউন্ড ট্রু হয় তখন লোয়ার বাউন্ড চেক করবেন, লোয়ার বাউন্ড যদি না হয় তখন বলবেন এটা আপার বাউন্ড, আর যদি দুটোই হয় তখন বলবেন থিটা বাউন্ড। এনি কনফিউশন রিগার্ডিং দিস ওয়ান? হ্যালো? নো মিস, নো মিস। আচ্ছা, আমার ক্লাস শেষের পথে, মানে আরেকটু কষ্ট করে মনোযোগটা ধরে রাখেন। শেষ আমাদের মেইনলি টপিক, আমরা জাস্ট এখন চলে যাচ্ছি, স্লাইডটা গো থ্রু করতেছি। সিম্পলিফাইং অ্যাজাম্পশনস, এই যে বলছে যে যদি এফ অফ এন বিগ অফ জি অফ এন হয় এবং জি অফ এন ইকুয়াল টু, বাবারে এটা কি বলছে, এফ অফ এন যদি বিগ অফ জি অফ এন হয়, আবার জি অফ এন যদি বিগ অফ এইচ অফ এন হয়, তাহলে এফ অফ এন ইকুয়াল টু বিগ অফ এইচ অফ এন। বুঝছেন মানে? ইয়েস মিস। মানে এটা হচ্ছে জি এরকম, মিস মানে তো এটা আমার ফাংশন, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। তো এফ এর আপার বাউন্ড তো জি, আবার জি এর আপার বাউন্ড হচ্ছে এইচ, তাহলে আমি বলতে পারবো এফ এর আপার বাউন্ড এইচ। ঠিক আছে, এটা হচ্ছে, এটা বলছে। বুঝে গেছে? Yes, আচ্ছা, miss. এগুলো এগুলো জি মিস বুঝছি। দেখে নিয়েন, অত ইম্পর্টেন্ট সেরকম কিছু না, ইগনোর করলে করতে পারেন, মানে লাগে না। আর চাইলে একটু দেখে নিন, জাস্ট হচ্ছে ওই যে গ্রাফ দিয়ে দিয়ে দেখলেই বুঝতে পারবেন। এইটা মেইনলি আমি দেখাতে চাচ্ছিলাম যে আমি কখন কোনটাকে কি নামে ডাকবো। তো ধরেন আপনার কোশ্চেন, মানে আপনার জাস্ট কোডের মধ্যে বলছে যে প্রিন্ট, কি বলে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, আর কিছু না। তো আপনার কিন্তু মেইন ইনস্ট্রাকশন হচ্ছে এইটাই, যে প্রিন্ট করছেন আপনি হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এই প্রিন্টটা করতে আপনার মেইনলি, মানে যেটাকে বলা হয় কনস্ট্যান্ট টাইম, একটা প্রোগ্রাম শুধু প্রিন্ট করছেন, এটাকে বলা হয় আপনার শুধুমাত্র কনস্ট্যান্ট টাইম লাগছে। দ্যাট মিনস আপনি কনস্ট্যান্ট টাইমের মধ্যে এটা সলভ করতে পারছেন। তো ওইটাকে আমরা বলি বিগ ও অফ ওয়ান টাইম কমপ্লেক্সিটি। আপনার প্রোগ্রামে যদি এরকম কোনো থাকে, ধরেন এ ইকুয়াল 5 এরকম অ্যাসাইনমেন্ট টাইপ বা এরকম একটা প্রিন্ট টাইপ থাকে, তখন আমরা বলি এটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ ওয়ান হুইচ ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, তারপরে যদি এরকম থাকে যে সি ইন্টু এন, একটা কনস্ট্যান্ট ইন্টু এন, তখন আমি সরাসরি এটাকে বলতে পারবো বিগ অফ এন কমপ্লেক্সিটি। মানে ধরেন 5 ইন্টু এন আছে, এটাকে আমি বলতে পারবো যে এটার কমপ্লেক্সিটি হচ্ছে এন। হ্যালো? Yes, miss. বুঝতে পারছি? ইয়েস মিস। এইভাবে বলতে পারবো, মানে একটা জি মিস। কনস্ট্যান্টের সাথে এন থাকলে আমি বলবো এটার কমপ্লেক্সিটি হচ্ছে এন। এরপরে যদি এরকম থাকে যে সি ওয়ান ইন্টু বিগ অফ ওয়ান, এটাকে আমি সরাসরি বিগ অফ ওয়ান বলবো। দ্যাট মিনস আমাকে এরকম থাকলো এ ইকুয়াল 5, বি ইকুয়াল 6, সি ইকুয়াল 7। তো এখানে মেনলি 3টা কনস্ট্যান্ট পারফরমেন্স হয়েছে, রাইট? সো এটা একটা বিগ অফ ওয়ান টাইম নিছে, এটা একটা বিগ অফ ওয়ান টাইম নিছে, এটা একটা বিগ অফ ওয়ান টাইম নিছে, তাই না? তো এখানে মেনলি কয়বার টাইম নিছে? 3 ইন্টু
বিগ অফ 1 টাইম নিছে, তাই তো? ইয়েস মিস। এটাকে আমি সরাসরি বিগ অফ 1 বলতে পারবো। ক্লিয়ার? জি মিস। জি মিস। Yes, ma'am. আচ্ছা, তারপরে একটা বলছে n ইন্টু বিগ অফ 1, সেক্ষেত্রে আমি এটাকে কি বলবো? n ইন্টু বিগ অফ 1 বলতে ধরেন 3 বার 4 বার না, ধরেন আপনি একটা লুপ চালাচ্ছেন। আমি কিন্তু অলওয়েজ n এর ভ্যালুটা 2 3 4 100 এগুলোর জন্য চিন্তা করবো না। আমার n এর ভ্যালু নিয়ে আমি চিন্তা করবো অলওয়েজ 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 9 এরকম বড় বড় নাম্বার নিয়ে। তো আমার একটা লুপ ধরেন আমি চালাচ্ছি যে 1 থেকে n পর্যন্ত যায় এবং ভিতরে আমার এরকম জাস্ট হচ্ছে a ইকুয়াল 5 এই লেখাটা ওঠে। তো এই a ইকুয়াল 5 কয়বার অ্যাসাইন হচ্ছে? এটার তো কমপ্লেক্সিটি আমি জানি বিগ অফ 1, কিন্তু এই বিগ অফ 1টা কয়বার ঘুরতেছে বলেন তো? n টাইমস। এনবার। n বার ঘুরতেছে না? তো এই জন্য এই টোটাল কমপ্লেক্সিটিটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? n ইনটু বিগ অফ 1, তাই তো? মিস। তাই না? ইয়েস মিস। এটাকে আমার লিখতে হবে বিগ অফ n। যখনই দেখবো এরকম n যেই ভ্যালুটা অনেক বড় হতে পারে, আমি তখন কিন্তু এই n কে আর ইগনোর করব না, আমি তখন বিগ অফ n বলবো এই পুরো কমপ্লেক্সিটিটাকে। ক্লিয়ার? ইয়েস মিস। মিস। ম্যাম তার মানে Yes, কি যে miss. নিচেরটা ও 3 লেখা যেত? না, ও 3 লেখা যাবে, মানে 3 তো একটা ছোট কনস্ট্যান্ট, মানে আমি বললাম না n এর ভ্যালুটা আমি চিন্তা করবো অলওয়েজ 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 8 এরকম বড় বড় ভ্যালুর জন্য। 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 4 এরকম, এগুলাকে আমরা বলি হচ্ছে n। তো যদি এরকম হয় যে 5 6 7 8 এরকম ছোট ছোট নাম্বারের আপনি লুপ চালাচ্ছেন, ওটাকে আমরা ইগনোর করব। ঠিক আছে? আচ্ছা বুঝছি। আচ্ছা, এরপরে বলছে বিগ অফ m প্লাস বিগ অফ n কে আমি কখনোই বিগ অফ m প্লাস n লিখতে পারবো না। তারপরে বিগ অফ, মানে এই দুটার মধ্যে আমি আসলে যখন এরকম প্লাস প্লাস দেখবেন, মানে বিগ অফ n প্লাস বিগ অফ n আছে, তখন দেখবেন m এর ভ্যালু বড় নাকি n এর ভ্যালু বড়। যদি m এর ভ্যালু বড় হয় তাহলে আমি সরাসরি বলবো হচ্ছে এটা বিগ অফ m, আর যদি n এর ভ্যালু বড় হয় তাহলে আমি সরাসরি বলবো হচ্ছে বিগ অফ n। ঠিক আছে? প্লাস অবস্থা থাকলে এরকম m প্লাস n করে দিতে পারবো না। তারপরে এটা কি বলছে? বিগ অফ m ইন্টু বিগ অফ n ইকুয়াল টু লেখা যায়। আচ্ছা, এগুলো আমরা লুপ করার সময় দেখতে পারবো। এটা হচ্ছে মেইনলি নেস্টেড লুপের কথা বলছে, বুঝছেন? মানে আপনি ধরেন একটা লুপ চালাচ্ছেন ফর সে, এটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত যায়, তারপর এর ভিতরে আরেকটা লুপ চালাচ্ছেন 1 থেকে m পর্যন্ত যায়, তারপর এখানে জাস্ট আপনি a ইকুয়াল 5 লেখেন। এই তাহলে বলেন তো, এই i এটা ধরেন আর এটা ধরেন j, তো i ইকুয়াল 1 এর জন্য এই j এর লুপটা কয়বার ঘুরে? m বার ঘুরে না? হ্যালো? i একবারের জি, জন্য যে n বার ঘুরে, তো i যদি আমি n বার ঘুরাই, i এর ভ্যালু যদি n বার ঘুরি, তাহলে m কতবার ঘুরবে? এই পরের ভিতরে n বার লুপটা কতবার ঘুরছে? mn n ইনটু m বার না? mn এক্স্যাক্টলি n ইনটু m বার ঘুরতেছে, এটাই বলছে। এটাই বলছে যে এটার তখন কমপ্লেক্সিটি হবে হচ্ছে n ইনটু m। তো আমরা যখন লুপ নিয়ে দেখবো আরো এটা আরো ডিটেইলে জানবো। এটা হচ্ছে সেম কাহিনী, নেস্টেড লুপের কাহিনী বলছে। 4 বার যদি একটা 4টা যদি নেস্টেড লুপ থাকতো তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি হইতো m ইনটু n ইনটু p ইনটু q। আর এইটা আমরা অনেকবার দেখলাম, একটু আগেও বলছি যে 5n স্কোয়ার প্লাস 6n প্লাস c এরকম যদি থাকে, আমার সবচেয়ে বড় টার্মটা হচ্ছে কি n স্কোয়ার না? সো আমি সরাসরি বলবো যে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n স্কোয়ার। ক্লিয়ার? আজকের ক্লাস শেষ। Yes, তো ma'am. সোফার কোনো কোশ্চেন? Yes, ma'am. কোনো কোশ্চেন আছে সোফার? যা যা আজকে দেখানো হলো। আজকের ক্লাসটা একটু লেন্দি হলো বিকজ আপনাদের তো 21শে ফেব্রুয়ারি তো ক্লাস মিস হয়ে গেছে, আবার ল্যাব তো আপনাদের হয়ে গেছে, মেবি কমপ্লেক্সিটি করানোও শেষ, তো এই জন্য যাতে একটু কষ্ট কম হয় ল্যাব করতে।